আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার ঈদুল আজহার একটি বিশেষ পর্ব থেকে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের আগের দিন সন্ধ্যায় আমি রোজা রেখেছিলাম, আরাফা রোজা যেটাকে বলে। তারপর বের হয়েছিলাম টুকিটাকি কিছু জিনিস কিনতে। এসে দেখি গ্যারেজে এরকম গরু, 4টা ছাগল, এগুলো সব কেনা হয়েছে। এই 4টা ছাগলের দাম 70,000 টাকা। আচ্ছা, ছাগল না খাসি আমি ভুল বলতে পারি, হতে পারে এগুলো খাসি। 4টা খাসির দাম 70,000। সেই হিসাবে ঈদের আগের দিন সকালবেলা এটা কেনা হয়েছে। ঢাকার বাজারে এটা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে, এবং যে গরুটা প্রথমে দেখালাম সেটা 93,000। এটা হচ্ছে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টে যারা আছে তাদের কোরবানি। আর আমার কোরবানির একটা ভাগ এই যেটা হচ্ছে টাঙ্গাইল বাসায়, মানে আমার শ্বশুরবাড়িতে এই গরুটা কেনা হয়েছে। আর আমার বাবার বাসা মানে গুলশানে এই গরুটা কেনা হয়েছে। আলহামদুলিল্লাহ সুন্দর মতন সবগুলো কোরবানির পশু কেনা হয়েছে। আর এটা হচ্ছে ঈদের আগের দিন সন্ধ্যায়। আমি খুবই টায়ার্ড ছিলাম যেহেতু রোজা ছিলাম। তারপর এইসব ডেজার্টে যখন আসলাম তখন প্রায় রাত্রে 9:45। তো আমি প্রথমে যেটা শুরু করছি, এই পাশে একটু পায়েস বসিয়ে দিয়েছি আর অন্যদিকে একটু পুডিং করব। আসলে ঈদের দিন ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমার হাজব্যান্ড চলে যাবে টাঙ্গাইল, আমার শাশুড়ির সাথে সে ঈদ করবে। আর এদিকে আমি চলে যাব গুলশান আমার বাবা মার কাছে, 2 মেয়ে নিয়ে আমরা গুলশানে আমার বাবার বাড়িতে ঈদ করব। পরে আমার হাজব্যান্ড ওখান থেকে কোরবানি শেষ করে আমার শাশুড়ির সাথে সারাদিন থেকে রাতে ফিরেছে আমাদের কাছে। ইচ্ছে ছিল আসলে আমার শাশুড়ির সাথে ঈদ করবার, কিন্তু আপনারা সবাই যেহেতু জানেন যে আমার বোন এবার হজে গিয়েছে, ওর বাচ্চারা ছোট রয়ে গেছে এখানে ঢাকায়। তো কিছুটা হলেও দায়িত্ব বর্তায় আমার উপরে যে বাচ্চাগুলোকে একটু ভালো মন্দ খাওয়ানো, একটু ওদের সাথে সময় দেয়া, ওদেরকে একটু ঘুরিয়ে দেখানো, ছোট ছোট বাচ্চা ওরা। তো সেই জন্য আমি আর এবার যাওয়া হয়নি, এবার ঈদে আমার টাঙ্গাইল যাওয়া হয়নি। তবে খুব শিগগিরই আমি যাব আমার শাশুড়ির সাথে দেখা করতে। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি শ্বশুরবাড়ি যাই না কেন, আমার শ্বশুরবাড়িতে যাওয়া হয় না কেন। আসলে সেরকম কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে গরমে আমি কোথাও মুভ করতে পছন্দ করি না, এটা আমার শাশুড়ি জানেন, এবং উনিও আমাকে এসব নিয়ে কোনো প্যারা দেন না। বলতে গেলে আমি খুবই সুইট হার্টেড একজন শাশুড়ি পেয়েছি, যিনি জিনিসগুলো বুঝেন, বোঝার চেষ্টা করেন। তো উনি আমাকে কখনো এরকমভাবে বলেন না যে তুমি আসো, আসতেই হবে, এরকম কোনো কিছু উনি কখনো বলেন না। আমি আমার সময় সুযোগ মতো ওনার কাছে যাই, ওনাকে আমার কাছে এনে রাখি। উনি এটাতেই উনি হ্যাপি এবং আমিও হ্যাপি। তো এই তো গেল আমাদের বউ শাশুড়ির গল্প। গল্প করতে করতে এদিকে কিন্তু আমি পায়েসটা দিয়ে প্রায় করে ফেলেছি। দুধের মধ্যে চালটা ভালো করে সিদ্ধ করে প্রথমে আমি অল্প একটু চিনি দিচ্ছি, এখানে ধরেন 1/2 কাপ চিনি দিয়েছি। আর এটার সাথে আমি অ্যাড করব শিশিরের কাছ থেকে যে গুড়টা কিনে রেখেছিলাম সেই গুড়টাকে একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। এবার সেই গুড়টাকে এটার সাথে অ্যাড করে দেব। এইসব সমস্ত ডেজার্ট নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে ঈদ করতে। বিশ্বাস করেন পায়েসটা এত ভালো হয়েছিল এবং গুড়টা একদম ঠিকঠাক ছিল, একটু ফেটে যায়নি, দুধ ফেটে যায়নি, পায়েস নষ্ট হয়ে যায়নি। আমি এত খুশি হয়েছি পায়েসটা রান্না করে, একদম মন থেকে খুব ভালো লেগেছে যে সুন্দর একটা কিছু করতে পেরেছি। গুড় চিনির পানি টেনে আসতে আসতে এদিকে আমি পুডিংটা বসিয়ে দিয়েছি। পায়েসটা আর একটু ঘন হলে আমি নামিয়ে নেব। আর পুডিংটা বসিয়ে এখানে যেই ঢাকিটা দিয়েছি সেটার মুখটা একটু বন্ধ করে দিলাম যাতে ভেপারটা বের হয়ে না আসে। আর ওইদিকে আর একটা পাত্র রেডি করেছি যেটার মধ্যে আমি পায়েসটা বেড়ে নেব। কথাবার্তা সব পেঁচিয়ে যাচ্ছে, অনেকদিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো মাঝখানে বেশ কিছুদিন ভিডিও দেইনি, একদম রিল্যাক্স মুডে ঈদ করেছি, তো খুবই আরামে ছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে এত আরামে তো আছি, ওদিকে না আমার চ্যানেল ডাউন হয়ে ভেসে চলে যায়। তো এই যে মোটামুটি পায়েসটা আমার হয়ে এসেছে, আর একটু ভালোভাবে ঘন হলেই আমি পায়েসটা নামিয়ে নেব। আর যখন পায়েসটা রান্না শেষ হয়েছে অলরেডি তখন আমার 11টা বেজে গিয়েছে। আমার ছোটো মেয়ে ওইদিকে ক্রিম বিট করছে, কারণ সে তিরামিসু বানাবে। সে কাজ করে কম, ঝামেলা করে বেশি, তার মন মতন অনেক কিছু হয় না, তখন সে আমার সাথে চেঁচামেচি শুরু করে, এটা কোথায় গেল, ওটা কোথায় গেল। তো এইসব নিয়ে মা বেটির মধ্যে ব্যাপক আকারে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে।
পায়েসটা বেড়ে নিয়ে এটাকে এখন আমি ঠান্ডা করতে ফ্যানের নিচে দিয়ে দিব। আর অনেক দিন পর অনেক বেশি পায়েস রান্না করলাম, প্রায় 2.5 লিটার দুধের মধ্যে আমি পায়েস রান্না করেছি। একটু বেশি করে করেছি এই কারণেই যাতে ঈদের 1 দিন 2 দিন পর্যন্ত আরাম করে খাওয়া যায়। আর আমার হাতের এই পায়েসটা আমার আব্বা এবং আম্মা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, আমি এখানে সব কিছু ঠিকঠাক মতন গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। এখন আমার মেয়ে আমাকে ডাকাডাকি করছে, তার ডেজার্টে আমাকে একটু হেল্প করতে হবে সেই জন্য। আমার ছোট মেয়ে আজকে আবারও তিরামিসু বানাচ্ছে। তার হাতে তিরামিসুটা আমাদের ফ্যামিলিতে বেশ ফেমাস। সে এভাবে মাঝে মাঝেই আমাদেরকে তিরামিসু বানিয়ে খাওয়ায়। তবে এখানকার সবচেয়ে ঝামেলার অংশটুকু হচ্ছে এই ক্রিম বিট করা। তার মোটেও ক্রিম বিট করা পছন্দ না। এদিকে আমি যেটা বিট করে দেবো সেটাও তার ভালো লাগে না। আবার সে নিজে বিট করবে, এত ধৈর্যও তার নেই। মানে বিশাল একটা ঝামেলা করে সে সেদিন এই তিরামিসুটা বানিয়েছে। তবে সত্যি বলছি, খেতে দারুণ হয়েছিল। একটুখানি বেশি মাতব্বরি করতে চেয়ে কিছু কিছু জায়গায় একদম হচপচ করে ফেলেছে, বাট ইটস ওকে, আমরাই তো কাজেই এটাকে আমরা খুব বড় আকারে ঝামেলা মনে করছি না। তো প্রথমেই বিস্কিটের লেয়ার, তারপর একটু ক্রিম দিয়ে আবার সেকেন্ড লেয়ারে বিস্কিট, আর সেই বিস্কিটগুলো কিন্তু কফির মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর সেট করছে। 2 লেয়ারে বিস্কিট এবং ক্রিম অ্যাড করবার পর তারপর সে ফাইনাল লেয়ারে এই কফি পাউডার ছড়িয়ে পুরো ডেজার্টটাকে সেট করতে দিচ্ছিল। হঠাৎ করে তার মনে হলো তার একটু চকলেট অ্যাড করলে আরও ভালো হয়। সে সময় বাসায় ভালো কোনো চকলেট ছিল না, যা ছিল সেটা আসলে এখানে অ্যাড করার মতন ছিল না। তো সে সেই চকলেট বানাতে গিয়ে একেবারে মানে ম্যাসাকার করে দিয়েছিল, এবং মা মেয়ের দুজনের মাথায় পুরো নষ্ট হয়ে যাওয়ার জোগাড় হয়ে যাচ্ছিল। পরে সে আবার খানিকটা চকলেট বানিয়ে তার উপরে এটা স্প্রেড করে আবার ফাইনাল লেয়ারে আরেক লেয়ার ক্রিম এবং এইভাবে কফি ছিটিয়ে দিয়ে তিরামিসু বানানো শেষ করেছে। এই তিরামিসু বানাতে যেয়ে আমাদের সবার অবস্থা নিরামিষু হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল জীবনটাই নিরামিষ হয়ে গেছে। রাত 1:45টার দিকে আমাদের সমস্ত ডেজার্ট আইটেমের যুদ্ধ শেষ হয়েছে এবং এইভাবে একটুখানি গুছিয়ে নিয়েছি। এখানে আমার পুডিংটা বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবারে পুডিংটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। আমার মেয়ের হাতের বানানো তিরামিসু এবং ওই পাশে পায়েসের উপরে অবশ্য অলরেডি হামলা হয়ে গেছে। আমার সাহেব অল্প একটু পায়েস তুলে নিয়ে তিনি টেস্ট করে বলেছেন দুর্দান্ত হয়েছে। যেই কারণে পায়েসটা দেখে মনে হচ্ছে কেউ কি 1 খাবলা পায়েস তুলে নিয়েছে কিনা। শিশির, তোমার গুড়ের পায়েস দুর্দান্ত হয়েছে। যাই হোক, মোটামুটি ডেজার্টগুলো রেডি করে রেখে আমি এখন ঘুমোতে চলে যাব, কারণ পরদিন সকালেই ঈদ। ঈদ মোবারক, ঈদ মোবারক। একদম সকালটা সুন্দর দুটো গোলাপ দিয়ে শুরু হয়েছে। আর এমন সুন্দর একটা সকাল, এমন সুন্দর একটা রোদ ঝলমল ঈদের সকালে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি আর পরিবারের তরফ থেকে এবং আমার তরফ থেকে ঈদ মোবারক। আল্লাহ আমাদের কোরবানি কবুল করে নিন। আল্লাহ আমাদের সবার মাঝে হৃদ্যতা বাড়িয়ে দিন, সৌহার্দ্য বাড়িয়ে দিন, সমস্ত ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে দিন। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আমাদের মনের ভিতরে যে পশু আছে সেটাকেও এই পশুর সাথে কোরবানি করে দেই। ভোর 5টায় আমার হাজব্যান্ড চলে গিয়েছে টাঙ্গাইল আমার শাশুড়ির কাছে। আর এদিকে আমি উঠে সব গাছগুলোতে পানি দিলাম, ঘরের কিছু টুকটাক কাজ গুছিয়ে নিয়ে মেয়েগুলোকে তুলে দিয়েছি। ওরাও এখন হাত মুখ ধুয়ে রেডি হয়ে আমরা সব একসাথে গুলশান আমার বাবার বাড়িতে চলে যাব। এটা একদম দুপুরের অংশ। আমি গুলশানে চলে এসেছি, কোরবানি হয়ে গেছে। কোরবানির প্রথম মাংসটা সেটা আজকে এখানে রান্না শুরু করেছি। আর এই পাশে এসেই আমি বেশ কিছু রান্নাবান্না একসাথে শুরু করে দিয়েছি 2 পাশে, কারণ আমার বোনের শাশুড়ি, ওর ফুপু শাশুড়ি, ওর বাচ্চারা সবাই এখানে আসবে। আমার বোন এবং তার হাজব্যান্ডের আলহামদুলিল্লাহ সহি সালামতে সুস্থভাবে হজের সমস্ত প্রসিডিওর শেষ হয়েছে। তারাও খুব শিগগিরই আমাদের মাঝে ফেরত আসবে। তারা যেহেতু প্রথম দিকেই চলে গিয়েছিল, কাজেই হজ শেষ হবার পরপরই যে ফ্লাইটগুলো আছে 2-1 দিনের মধ্যে তারাও আমাদের কাছে আল্লাহ তাদেরকে সহি সালামতে এনে পৌঁছে দিক, সেই দোয়া রইল। তো আমি এখানে প্রথমেই মাংসগুলো বসিয়ে দিলাম। অন্য একটা ডেকচিতে আরও বেশি পরিমাণ মাংস অলরেডি আরেকদিকে তুলে দেওয়া হয়েছে। আর এই মাংসটা আমি স্পেশালি রান্না করছি কারণ খালাম্মারা আসবে, সেই জন্য। আমার আম্মা তো মাংস বিলানো এবং আত্মীয় স্বজনের কাছে পৌঁছানো এই দায়িত্ব নিয়ে বসে গিয়েছে। পুরো রান্নাঘর একদম মাংসে ম্যাসাকার হয়ে গেছে। ওই অংশগুলো আর এখানে তুলিনি। আসলে ভিডিওতে অনেক কিছুই রাখতে ইচ্ছে করে, আবার অনেক কিছুই রাখা যায় না বিভিন্ন কারণে, তো সেগুলো সেই জন্য দেখানো হয়নি। এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়ে
আমি এখন চলে যাব রোস্টের কিছু অংশ করা বাকি আছে সেগুলো করতে। আমি বাসায় এসে যেটা করেছিলাম, রোস্টের জন্য মুরগির পিসগুলোকে খুব ভালো করে মেরিনেট করে ভেজে নিয়েছি এবং এখন একদমই রান্নার শেষ পর্যায়ে আছি। রান্নাটা একটু আগেই শেষ করে রেখেছিলাম। রোস্ট রান্নাটা হয়ে থাকলে গরুর মাংস আসার সাথে সাথে দুই পাশে গরুর মাংস বসিয়ে দিব, সেই চিন্তা করে রোস্টটা আগে করে ফেলেছিলাম। এখন সবার শেষে আরেকটু ভালো করে গরম করে নিয়ে এই যে প্লেটে বেড়ে দিচ্ছি। টেবিলে মোটামুটি সব খাবার নিয়ে নেব, তার আগে বাকি খাবারগুলোকে একটু সুন্দর করে গরম করে নিয়ে যাচ্ছি। আসলে কোরবানির ঈদে তো মূল আকর্ষণই থাকে গরুর মাংস, খাসির মাংস। তো আর এদিকে আমার আব্বা যেহেতু গরুর মাংস খান না, তার অ্যালার্জির সমস্যা আছে এবং হাই প্রেশার আছে। আব্বার জন্য একটুখানি খাসির মাংস আগেই আমরা কিনে রেখেছিলাম, সেই খাসির মাংসটাই রান্না করে ফেলা হয়েছে। প্রথমে ভেবেছিলাম একটা ছোটোখাটো খাসি আব্বার জন্য আমরা এখানে কোরবানি দিব, কিন্তু আব্বা সেটাতে রাজি হননি। এসব এক্সট্রা ঝামেলা ওনার কাছে ভালো লাগেনি, মনে হয়েছে গরুর পরে আবার একটা খাসির ঝামেলা কে নিবে। তো সেই কারণে উনিও খুব বেশি একটা আগ্রহ দেখাননি। তো যে কারণে ওনার জন্য একটু খাসির মাংস আগেই কেনা ছিল, সেটাকে আমরা রান্না করে গুছিয়ে ফেলেছি। রোস্টটা সুন্দর করে বেড়ে তার উপরে একটুখানি বেরেস্তা ছিটিয়ে দিলাম। আর এখন দেখছি যে আমার এখানে রীতিমতন হাউকাউ শুরু হয়ে গেছে। ইউনি এসেছে তার নানা বাড়িতে, সেই সাথে সাবিরা এসেছে তার নানা বাড়িতে, সামারা এসেছে, সামিন এসেছে। ওরা তো খুবই মজা পাচ্ছে ইউনিকে দেখে, আর ইউনি কিন্তু ভীষণ ভয় পেয়েছে। ওর আসলে পরিবেশ পরিবর্তন হওয়ার কারণে আমার বাসা থেকে সে আমার আম্মার বাসায় এসে কোনো কারণে খুব বেশি ভয় পেয়েছে। সে খাটের নিচ থেকে বের হচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, একদম ট্রমাটাইজ হয়ে আছে। আর সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, পটি বন্ধ করে দিয়েছে, তার কিছুই ভালো লাগছে না। তো এদিকে সামারা আবার খুব মজা পাচ্ছে, সরি সামারা না, সাবিরা, এই যে আমাদের গুডগুডি বেগম, সবার ছোট বুড়ি যেটা, সে খুবই মজা পাচ্ছে। তার মধ্যে কোনো বিন্দুমাত্র ভয় নেই, কোনো রকমের কিছু নেই। সে বারবার বিড়াল বিড়াল বলে আমার কাছে এগিয়ে আসছে। সে কিন্তু কথা বলতে পারে না, তার বয়স এখনও 1 বছর হয়নি। সে বিলা বিলা বলে এগিয়ে আসছে। তো আমি আবার তাকে শিখিয়ে দিচ্ছি ওর নাম ইউনি, আর ইউনিকে বলছি যে ওর নাম সাবিরা, তোমরা দুজন পরিচিত হও। তো দুজন দুজনের সাথে পরিচিত হবে কি, সাবিরা যতটুকু আগ্রহ নিয়ে এগিয়ে আসছে, ইউনি ততটাই ভয়ে পালিয়ে যাচ্ছে। তো এখানের এই দৃশ্যগুলো আসলে খুবই মজা ছিল। ওই অংশটাতে আমরা খুব বেশি মজা করছিলাম ওদের দুজনকে নিয়ে। আর এখানে খাবার মোটামুটি রেডি, টেবিলে একটা একটা করে সব খাবার অ্যাড হচ্ছে। এখানে প্রথমেই রোস্টটা দিয়েছি, তারপরে এখানে আমার সামারা মামুনি সে এসে কাবাব রেখে গেল। কাবাব ভাজতে ভাজতে অর্ধেক কাবাব শেষ হয়ে গেছে চুলার উপর থেকেই। আর একটুখানি সালাদ, এই পাশে হচ্ছে পোলাওটা একটু হট করে দিয়েছি, কারণ ফ্যান বন্ধ করা আছে, তা না হলে খাবার সব ঠান্ডা হয়ে যাবে। আর আব্বার জন্য একটু খাসির মাংস এবং গরুর মাংস, এগুলো সব টেবিলে এখন আনা হচ্ছে। ঈদের খাবারের টেবিল কিন্তু রেডি, আপনারাও সবাই চলে আসুন। আমরা সবাই একসাথে বসে না হয় একটু ভালো মন্দ খাবো। আর খাবারের টেবিলে আজকে সবচেয়ে বেশি মিস করছি আমার ছোটো বোন এবং ওর হাজব্যান্ডকে। এই যে গরুর মাংস চলে এসেছে, বাটিতে দিয়েছি, বাকিটা পুরোটা এখানে বেড়ে আনা সম্ভব হয়নি, এখনও চুলার মধ্যে চলছে গরুর মাংস। যেটা হয় যে রান্না করতে করতেই খাবার টেবিলে এনে দেয়া। যখন আমরা খেতে বসেছি তখন কিন্তু মোটামুটি 3:30 বেজে গিয়েছিল, 3:45 প্রায়। তো এই সময় এসে সব বাচ্চাদেরকেও বললাম যে আসো আমরা একটু খাই। ওরা অবশ্যই এর মধ্যে বিভিন্ন হাবিজাবি খেয়ে খেয়ে পেটটা ভরিয়ে রেখেছিল। আমাদের সামারা, মামুনি, সাবিরা, সোনা সবাই এসেছে। আব্বার জন্য আনা খাসির মাংসটাও এখন দিয়ে দিলাম। আব্বাকে বললাম আব্বা এটা তোমার জন্য। আব্বা খুব মন খারাপ করে বললো আমার খাসির মাংস অল্প একটু ছোটো বাটিতে, আর তোমাদের গরুর মাংস বড় বাটিতে। আর এই যে আরেকজন নানির কোলে উঠে বসে আছে। সব কিছু মিলে আমরা খুব সুন্দর পারিবারিক আনন্দময় ঈদ কাটিয়েছি। আশা করছি আপনাদের ঈদটাও খুব ভালো গিয়েছে। আজ এ পর্যায়ে থেকেই আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। নতুন পুরনো বন্ধু যেখান থেকে আমাদের দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।